সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঘরে বাইরে দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদেরকে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত সাপ্তাহিক আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, অনুষ্ঠানটি প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্যানভিশন হেলথ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। প্রতি পর্বের নয়, আমরা আজকেও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় খাদ্যনালীর ক্যান্সার ও বক্ষ সার্জারি। এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশিষ্ট থোরাসিক সার্জন, যিনি বর্তমানে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে মহাখালী, ঢাকায় সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন থোরাসিক সার্জারি বিভাগে। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের আজকের অতিথি আমাদের সকলের একান্ত শ্রদ্ধাভাজন ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম। ধন্যবাদ আজকে এই অনুষ্ঠান আয়োজনের জন্য প্যানভিশন টেলিভিশনকে এবং যারা শুনছেন এই প্রোগ্রাম। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনার ব্যস্ততার মধ্যেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। দর্শকবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, যদি আমাদের এই অনুষ্ঠান চলাকালীন অনুষ্ঠানের প্রাসঙ্গিক কোনো প্রশ্ন আপনারা করতে চান, স্ক্রলে দেখানো নাম্বারটিতে ফোন করার মাধ্যমে সরাসরি প্রশ্ন করতে পারেন, অথবা ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট করার মাধ্যমেও আপনারা আপনাদের প্রশ্ন, অনুভূতি কিংবা মতামত জানাতে পারেন। দর্শক, আসুন আমরা আজকে কথা বলি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খাদ্যনালীর ক্যান্সার ও থোরাসিক সার্জারি। স্যার, আমরা শুরুতেই আসলে আপনার কাছ থেকে যে বিষয়টা সম্পর্কে জানতে চাই সেটি হচ্ছে থোরাসিক সার্জারি। এই থোরাসিক সার্জারি, এই শব্দটার সঙ্গে বিশেষ করে থোরাসিক সার্জারি কোন বিষয়টা নিয়ে কাজ করে, এটা আসলে কি, আমাদের দর্শকদের অনেকের কাছে এই বিষয়টা হয়তো বা অজানা রয়েছে। তা আমরা শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাইব থোরাসিক সার্জারি কি এবং কোন কোন বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করে থাকেন। থোরাসিক সার্জারি শরীরের যে একটা পার্ট, যেটা অ্যাবডোমেন এবং নেক এর মাঝখানের যে পোর্শনটা ট্রাঙ্কের, এটাকে আমরা মেডিকেলের ল্যাঙ্গুয়েজে থোরাক্স বলা হয়, কিন্তু ইন জেনারেল পাবলিক কিন্তু এটাকে ইউজুয়ালি চেস্ট বলে, জি, কিন্তু আমাদের মেডিকেল ল্যাঙ্গুয়েজে থোরাক্স। এবং এই থোরাসিক সার্জারি সাবজেক্টটা বাংলাদেশের সবখানে বা সব মেডিকেলে, সব ডিস্ট্রিক্ট লেভেলে এটা কিন্তু এরকম প্রচলিত না, এবং এই সাবজেক্টের আমাদের লোকবল সংকটের কারণে সবখানে নেই। এই কারণে সবাই এই ব্যাপারে, এই সাবজেক্টের ব্যাপারে অত ওয়াকিবহাল না। এই জন্য আমরা বর্তমানে সরকার চেষ্টা করতেছে যে বিভিন্ন বড় মেডিকেল, বিশেষ করে যেখানে এই সাবজেক্টের পোস্ট দরকার, সেখানে পোস্ট ক্রিয়েট করে সাবজেক্টটা যাতে সবখানে সব মানুষের সেবা দিতে পারে, এইভাবে এগিয়ে নিয়ে যাওয়া। জি। কিন্তু স্যার, এই যে থোরাসিক সার্জারি, নিশ্চয়ই এটার গুরুত্ব রয়েছে, যার জন্য তো একটা নতুন সাবজেক্ট করা হয়েছে। তো এই থোরাসিক সার্জারিতে আপনারা আসলে কোন কোন রোগগুলোর চিকিৎসা দিয়ে থাকেন? থোরাসিক সার্জারির ভিতরে আমাদের যেটা পড়ে, প্রথমে আমরা লাং, ফুসফুস, যেটা ফুসফুসের বিভিন্ন রোগের অপারেশন, তার ভেতর ফুসফুস ক্যান্সার, ফুসফুসের ইনফেকশান, ফুসফুসের বিভিন্ন সিস্টেমিক ডিজিজের কারণে যেসব ইনফেকশান হয়। তারপরে প্লুরাল ডিজিজ আমরা বলি, যে ফুসফুসের ভিতর বাতাস জমে, পানি জমে, পুজ জমে। তারপরে চেস্ট ওয়ালের বিভিন্ন ডিজিজ, তার ভিতর টিউমার, ইনফেকশান, এগুলো। তো মেডিস্টিনাম আছে ভিতরে একটা জায়গা, আমরা বলি যে চেস্টের ভিতরে মেডিস্টিনালের ভিতরে বিভিন্ন টিউমার, ইনফেকশান এগুলো হয়, সেগুলোর অপারেশন। তারপরে ডায়াফ্রাম আছে আমাদের, যেটা চেস্ট এবং অ্যাবডোমেন এই দুটোকে পার্থক্য করেছে, ডিভাইড করে, এবং এটা হচ্ছে আমাদের শ্বাস যে আমরা নেই সেটা একটা যন্ত্র। তো এই শ্বাস যেটা নেই, এটার ডায়াফ্রামেরও আমরা যে অপারেশন সেগুলো আমরা করি। তারপরে মেডিস্টিনামের ভিতরে পোস্টেরিয়র মেডিস্টিনামের কিছু স্ট্রাকচার, মিডিল, এন্টেরিয়র বিভিন্নভাবে ভাগ করা হয়, এবং তার ভিতরে ইসোফেগাস, ইসোফেজিয়াল ক্যান্সার, মানে খাদ্যনালী, খাদ্যনালী, হ্যাঁ, খাদ্যনালীর ক্যান্সার, এটা অপারেশন। তাছাড়াও মেডিসিনাল বিভিন্ন টিউমার আছে, সেগুলোর অপারেশন করা হয়। এগুলোই কমন অপারেশন আমাদের। আমরা এতটুকু বলতে পারি যে স্যার, এই যে আমাদের থোরাক্স বলতে বক্ষ, যেটা বোঝানো হচ্ছে, বক্ষের ভিতরে বিভিন্ন অঙ্গগুলোর বিভিন্ন জটিল রোগের অপারেশন আপনারা করে থাকেন। এবং স্যার, আপনি বিশেষ করে বললেন যে ফুসফুসের ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, এগুলো তো আসলে অনেক রোগী তো স্যার এগুলোতে আক্রান্ত হচ্ছে, এবং অনেক গুরুত্বপূর্ণ চিকিৎসা স্যার আপনারা দিয়ে চলছেন। তা আমরা মূলত স্যার আজকে আপনার সাথে কথা বলতে চাই খাদ্যনালীর ক্যান্সার নিয়ে। জি, তো খাদ্যনালীর ক্যান্সার কি, এবং বাংলাদেশে এই খাদ্যনালীর ক্যান্সারের বর্তমান পরিস্থিতি কীরকম, যদি আমাদেরকে একটু বলতেন। খাদ্যনালীর ক্যান্সার ওয়ার্ল্ড ওয়াইড, সারা পৃথিবীতে
1/8 বা কোনো কোনো বইয়ে বলে যে 1/9, মানে 9 নম্বর সিরিয়ালে যদি আমরা করি সেরকম, অথবা 8 নম্বর সিরিয়ালের ক্যান্সার। এটা যে মোস্ট কমন যেসব ক্যান্সার তার ভিতরে একটা ক্যান্সার। তো এটা বাংলাদেশেও কমন, যেহেতু বাংলাদেশে আমাদের ফোর্টিফাইড ফুড, আমরা বিভিন্ন টাইপের কেমিক্যালযুক্ত খাবার আমরা খাই। তারপরে আমাদের বাংলাদেশে পান, সুপারি, এগুলো খুব প্রচলন আছে, এগুলোর সাথে রিলেটেড। তাছাড়া প্রিকেল ফুড যেগুলো বলে সেগুলোর সাথে এগুলো রিলেটেড। তারপরে সামুদ্রিক ফুড যেগুলো লবণ বেশি থাকে, লবণাক্ত, যে সেগুলোর সাথে রিলেটেড। বিভিন্ন কেমিক্যাল ফুড, কেমিক্যাল রিলেটেড, সেগুলোর সাথে রিলেটেড আর কি। যেহেতু সব কিছুই বাংলাদেশে বর্তমানে বিভিন্ন খাবারে বিভিন্ন পয়জনাস এইসব জিনিস ঢোকানো হচ্ছে, এই জন্য দেখা যাচ্ছে যে এই ইসোফেজিয়াল ক্যান্সার বাংলাদেশেও কমন, খুবই কমন বর্তমানে। স্যার, আমরা খাদ্যনালী বলতে আসলে নালীর কোন অংশটাকে বুঝাই? খাদ্যনালী আছে ইসোফেগাস যেটাকে আমরা বলি, সেটা ফ্যারিংস, আমরা যেটা দেখি যে ফ্যারিংস, এটা আমরা যেটা ক্যালকুলেট করি বা মাপি সেটা আপার ইনসিস্টর টিপ থেকে। আপার ইনসিস্টর টিপ সাধারণত 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার দূরে জি। এটা থেকে ইসোফেগাস শুরু হয় এবং এটা ইসের পাকস্থলীর আগ পর্যন্ত থাকে, পাকস্থলীর সাথে এটা মিশে যায়। এটা টোটাল দৈর্ঘ্য আছে 25 সেন্টিমিটার, 25 সেন্ট। তার ভিতর নেকের পোর্শন আছে একটা, মেন পোর্শন আছে থোরাসিক চেস্টে, আর অ্যাবডোমেনের সামান্য 2.5 সেন্টিমিটার অ্যাবডোমেনের একটা পোর্শন আছে এখানে। স্যার, আমরা তো অনেক ধরনের রোগী দেখে থাকি, বিশেষ করে খাদ্যনালীর ক্যান্সার সমৃদ্ধ রোগীও আমরা বেশ কিছু পেয়ে থাকি। তো এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্যান্সারের ক্ষেত্রে তো অনেক ক্ষেত্রে এই লক্ষণগুলো প্রকাশ পেতে দেরি হয়। তো আমরা আপনার কাছে স্যার যে বিষয়টা জানতে চাই যে খাদ্যনালীর ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো কি কি এবং কখন একজন রোগী একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? খাদ্যনালীর ক্যান্সার ইউজুয়ালি আসলে আগে ধরা পড়ে না, এই কারণেই আমরা যেটা বলি যে যেহেতু আমাদের ইসোফেগাস একটা টিউব, মাস্কুলার টিউব, জি। এই টিউবের যদি 2/3 ব্লক হয় কোনো ক্যান্সার বা স্ট্রিকচার বা কোনো কিছুর দ্বারা, তখন এটার সিমটম প্রডিউস করে। সিমটমের প্রাইমারি সিমটম হচ্ছে ডিগ্লুটেশনের প্রবলেম, মানে আমরা যে খাবারটা খাই জি। সেই খাবার খেতে তার আটকে যায়, বলে রুগী এসে বলবে যে আমার খাবারটা বুকে আটকে যাচ্ছে। কিন্তু এইটা আলটিমেটলি তখন অ্যাডভান্স স্টেজ হয়ে যায়। আর আর্লি স্টেজে যদি আমরা ধরতে পারি, যখন অন্য কোনো কারণে, যেমন স্টোমাকে কোনো ইরোসিভ গ্যাস্ট্রাইটিস বা আদার কোনো ডিজিজে, বা রুটিনলি যদি আমরা এন্ডোস্কোপি করি, সেক্ষেত্রে আর্লি ধরা যেতে পারে। কিন্তু যদি অন্য প্রবলেম তার সৃষ্টি হয়, সিমটম শুরু হয়ে যায়, তখন যদি আমরা এন্ডোস্কোপি করি, আলটিমেটলি এটা স্টেজ 2 পার হয়ে যায়, তখন অ্যাডভান্স স্টেজের ভিতর পড়ে যায়। অনেক ধন্যবাদ স্যার। তাহলে আমরা আরেকটু যদি স্যার আমাদের একটু পরিষ্কার করেন যে একজন মানুষ তার খাদ্যনালীতে বা ইসোফেগাসে সে ক্যান্সারের দিকে যাচ্ছে, এটা কি স্যার শুরুতেই কোনো বোঝার উপায় আছে কিনা, যারা একটু সচেতন মানুষ, মানে কোন লক্ষণগুলো দিয়ে এটা আসলে শুরু হতে পারে? শুরুতেই আমরা বলি যে ডিসফেজিয়া, অর্থাৎ তার খাবার গিলতে প্রবলেম হয়, ডিসফেজিয়া যেটা, এই প্রবলেমটা নিয়েই কমনলি মানুষ আসে। আর তারপরেও যদি ম্যাটাস্টিক ডিজিজ হয়, তখন ম্যাটাস্টিক ডিজিজের সিমটম যেগুলো আছে দূরে যদি ছড়া যায়, সেগুলো যেমন লিভারে ম্যাটাস, লাংসে ম্যাটস, এগুলো যদি আসে, তারপরে লিমনোডে ম্যাটস, এগুলো আসলে তখন আমরা ম্যাটাস্টিক, কিন্তু প্রথমেই ডিসফেজিয়া নিয়ে আসে আমাদের কাছে। তাহলে স্যার আমাদের একজন রোগীর আসলে ডাক্তারের কাছে কখন যাওয়া উচিত, মানে এরকম কিন্তু সমস্যা অনেকেই মনে করেন। এবং আপনি স্যার এটাও বলেছেন যে যখন তার খাবার খাওয়া একেবারে বন্ধ হয়ে যায় তখনই মানুষের আসলে ডাক্তারের কাছে যায় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী। তখন তো রোগটা আসলে অনেক অগ্রসর, অ্যাডভান্সড হয়ে যায়, তখন চিকিৎসা করাও যেমন জটিল হয়ে যায়, রোগীর জন্য আশার দিকগুলো ততই ক্ষীণ হয়ে আসে। তো স্যার এই বিষয়টা সম্পর্কে আপনি কি বলবেন? এ বিষয়ে আসলে প্রথমেই যখন তাদের সিমটম শুরু হয়ে যায়, তখন একটা এন্ডোস্কোপি করানো উচিত। জি। এন্ডোস্কোপি করলে আমরা কিন্তু একটু আর্লি ধরতে পারি রোগটা, এবং আর্লি ধরলে চিকিৎসাও সহজ, চিকিৎসার করলে তার রেজাল্টও ভালো অনেক, এবং লেট স্টেজে করলে রেজাল্টও খারাপ, চিকিৎসা করাও কঠিন। রোগী যদি আর্লি স্টেজে এরকম আসে যে কোনো প্রবলেম হচ্ছে পেটে বা অ্যাবডোমেনে, বা তার খেতে কোনো প্রবলেম হচ্ছে, তখন যদি সেটা একটা এন্ডোস্কোপি করায় বা লোকাল কোনো ডক্টর, রেজিস্টার্ড ডক্টর যারা আছে তাদেরকে দেখায়, যদি এরকম আসে, তাহলে আর্লি চিকিৎসা দেওয়া সম্ভব। স্যার আমাদের রোগীরা অনেক দেরিতে আসে অনেক ক্ষেত্রে, এটার কি কারণ আপনি মনে করেন? কি কারণ, রোগীরা, বাংলাদেশে তো রেফারেল সিস্টেম আমি মনে করি সঠিকভাবে নাই। আর বাংলাদেশে প্রথম যখন যে রোগী দেখে, ওরা প্রথমে গ্রামের ডক্টর যারা, পল্লী চিকিৎসক, তাদের মাধ্যমে যায় চিকিৎসা দেয়, কিছুদিন কাটে, আবার দেখা যাচ্ছে তারপরে আরেক স্টেজ পার হয়েছে এমবিবিএস ডক্টর যারা আছেন তাদের কাছে যায়, তারা চিকিৎসা দেয়,
আবার সেখান থেকে আসে, এভাবে বড় বড় ডাক্তার দেখাইতে পরে লাস্ট স্টেজে আসে আমাদের যে স্পেশালিস্ট ডক্টর আছে তাদের কাছে আসে। আর বাংলাদেশে তাছাড়াও মানুষের অর্থনৈতিক অবস্থাও যে খুব একটা ভালো তা না, সবাই ফিনান্সিয়াল অবস্থা একটু খারাপ আছে, এ কারণে হয়তো সহজে বড় জায়গায় বা বেশি দূরত্বে যেতে চায় না লোকজন। অনেক ধন্যবাদ স্যার, আমরা বুঝতে পারলাম বিষয়টি। কারো যদি খাদ্যনালীর ক্যান্সার হয়, আপনি অবশ্য আমাদেরকে একটু ধারণা দিয়েছেন, তারপর আমরা আরেকবার একটু আপনার কাছে শুনতে চাই যে খাদ্যনালীর ক্যান্সার রোগ নির্ণয়ের কি কি আধুনিক পদ্ধতিগুলো রয়েছে? প্রথমেই আমরা যদি ওরকম তার সিমটম আসে যে খাবার আটকে যাচ্ছে বুকের ভিতরে, যদি রোগী বলে, তখন আমরা একটা এন্ডোস্কোপি করি, আপার জিআইটি এন্ডোস্কোপি জি। করলে মোটামুটি ওখান থেকে টিউমারের লোকেশন, ডিস্ট্রিবিউশন, তারপরে বায়োপসি নিতে পারি, বায়োপসি নিয়ে ডিজিজ কনফার্ম করা যায়। তাছাড়াও আমরা একটা আরও কম দামি পরীক্ষা যেটা কন্ট্রাস্ট ইসোফেগোগ্রাম বলি, যেটা বেরিয়াম বা যে কোনো কন্ট্রাস্ট হতে পারে, ওটা দিয়ে আমরা যদি একটা সোয়ালো করে যদি একটা এক্সরে করি তখন আমরা দেখতে পারি সেটা। আর তাছাড়াও সিটি স্ক্যান, বর্তমানে সিটি স্ক্যান খুব সুন্দর করে সব কিছু দেখা যায়। সিটি স্ক্যান যদি আমরা আইভি এবং ওরাল কন্ট্রাস্ট দিয়ে করি তাহলে এক্সাক্ট লোকেশান, তারপরে ডিজিজ কোথাও ছড়াইছে কিনা বা আদার অর্গান ইনভলভ করছে কিনা সব কিছু মোটামুটি ভালো সুন্দর বোঝা যায়। এই ধরনের পরীক্ষাগুলো করার ক্ষেত্রে কি রোগীদেরকে সবসময় রাজধানীতেই পাড়ি দিতে হবে নাকি দেশের, কারণ আমাদের প্রত্যন্ত অঞ্চলে অনেক মানুষ, এবং আপনি এটাও বলেছেন যে অর্থনৈতিক অনেকের সমস্যা আছে, যারা রাজধানী পর্যন্ত আসতে পারে না, তাদের জন্য কি স্যার এই ফ্যাসিলিটিগুলো রাজধানীর বাইরে কীরকম আছে বর্তমানে? রাজধানীর বাইরে ইনভেস্টিগেশনের ফ্যাসিলিটিস আছে, বাট এখনও আমাদের ডক্টর ফ্যাসিলিটি সব জায়গায় নেই। সব জায়গায় নেই, কারণ থোরাসিক সার্জারি আমাদের বক্ষব্যাধি হাসপাতালে আমি আছে, ওখানেই মেজরিটি থোরাসিক সার্জন আছে। তারপরে ঢাকা মেডিকেলে কিছু আছে, চট্টগ্রাম মেডিকেলে অল্প। এই হচ্ছে সরকারি স্যার অ্যাটলিস্ট এই রোগটা ডায়াগনোসিস করবার জন্য, এটা এন্ডোস্কোপি করবার জন্য, এটা তো পেরিফেরিতেও সম্ভব। হ্যাঁ, রোগের প্রাথমিক ধারণাটা তো অন্তত রোগীরা পেয়ে আসতে পারেন। জি। অনেক ধন্যবাদ স্যার। কারো যদি স্যার খাদ্যনালীর ক্যান্সার ডায়াগনোসিস হয়েই যায়, এটার স্টেজিং করা হয়ে থাকে চিকিৎসার আগে, এটা কিভাবে করা হয় এবং এটার গুরুত্ব কি আসলে? এটা আমরা আসলে টিএনএম যে স্টেজিং সিস্টেম আছে ওই সিস্টেম দিয়ে স্টেজিং করি, যে টিউমারটা কত বড়, সারাউন্ডিং অর্গান কত ইনভলভ করলো, তারপর লিম্ফ নোড কতগুলো সারাউন্ডিং আছে, তারপর আদার অর্গান ম্যাটাস্টেসিস আছে কিনা, এইগুলো দিয়ে আমরা টিএনএম স্টেজেস করি। কিন্তু যদি স্টেজিং তার 2-এর ভিতর থাকে স্টেজে, তাহলে তার ট্রিটমেন্ট করলে ট্রিটমেন্ট রেজাল্ট খুব ভালো, আর যত স্টেজ বেশি হবে তত রেজাল্ট খারাপ। তার মানে স্যার স্টেজিংটা দরকার হচ্ছে তার চিকিৎসার পদ্ধতি নির্ধারণের জন্য। চিকিৎসা পদ্ধতি একটা জিনিস, প্ল্যানিং একটা, প্লাস প্রগনোসিসটা জানার জন্য। প্রগনোসিস। অনেক ধন্যবাদ স্যার। আমরা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে জানতে চাই যে কারো যদি খাদ্যনালী বা ইসোফেগাসের ক্যান্সার ডায়াগনোসিস নিশ্চিত হয়ে যায়, এর চিকিৎসা পদ্ধতিগুলো কি কি রয়েছে? চিকিৎসা পদ্ধতি প্রাইমারি চিকিৎসা, রেডিওথেরাপি, কেমোথেরাপি, সার্জারি, 3টা। জি। তাছাড়াও কিছু অ্যাডিশনাল চিকিৎসা আছে। প্রথমে আমরা যেটা বলি যে কোনো ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার যদি অপারেবল থাকে এবং স্টেজ 1-2 এরকম থাকে তাহলে সার্জারি ভালো, সার্জারি বেস্ট অপশান এবং ফার্স্ট অপশান, দেন রেডিওথেরাপি, কেমোথেরাপি আদার অপশান। আবার কিছু টিউমারের ক্ষেত্রে আছে যে পেশেন্ট একেবারেই খেতে পারে না, সে আমরা বলি যে অ্যাবসোলুট ডিসফেজিয়া, মানে তার স্যালাইভাও সে খেতে পারে না, সেক্ষেত্রে যদি ডিস্টেন্স মেটাসিস না থাকে বা অপারেবল যদি হয়, এক্সেসিবল টিউমারটা যদি এক্সারসাইজ করা যায় তাহলে অপারেশন একটা অপশান, ফার্দার কেমো, রেডিয়েশন, আদার যে থেরাপি দেওয়া যায়। তাছাড়াও কিছু তার সাপোর্টিভ থেরাপি, পেলিয়েটিভ থেরাপি আমরা বলি, কিছু পেলিয়েটিভ থেরাপি দেওয়া যায়, যেমন স্টেন্টিং একটা পদ্ধতি আছে। তারপর আমরা ফিডিং জেজনোস্টমি করে দিই যাতে ওই দিক দিয়ে খাবারটা বাইপাস করা, আর কি বাইপাস একটা রুট তৈরি করে দেওয়া। তারপরে বর্তমানে কিছু আর্গন প্লাজমা কোয়াগুলেশন, তারপরে আর্গন, ওগুলো দিয়ে টিউমারটাকে কেটে ছোট করা যায়, লেজার থেরাপি, এগুলো করা যায়। এই ক্যান্সারের চিকিৎসায়, খাদ্যনালী ক্যান্সারের চিকিৎসায় অপারেশন কি সবসময়ই দরকার হয় কিনা, আর অপারেশনের জটিলতা তো নিশ্চয়ই কিছু রয়েছে, অপারেশন পরবর্তী কারো যদি ক্যান্সার নিশ্চিত হয়, আমাদের সাধারণ মানুষের কিন্তু একটা ধারণা, যদিও আগে বেশি ছিল, এখনও এটাকে আমরা পুরোপুরি এটাকে নিশ্চিন্ন করতে পারি না যে ক্যান্সারের অ্যান্সার নেই, এরকম একটা ধারণা মানুষের ভিতরে আছে। তো এরকম একটা জটিল ক্যান্সার যখন কারো হয় এবং সেখানে অপারেশন করে সেটার ফলাফল কীরকম পাওয়া যেতে পারে? অপারেবল যদি হয় তাহলে অপারেশন করাই বেস্ট। জি। আর তারপরের অপশান যেগুলো আছে আমরা বললাম রেডিওথেরাপি, কেমোথেরাপি, এগুলোও চলবে।
অপারেশন করার পরও যদি কোনো রোগীর রেডিওথেরাপি বা কেমোথেরাপি বা বোথ রেডিওথেরাপি কেমোথেরাপি দেওয়া যেতে পারে। সবগুলো আসলে একসাথে মিলে একটা টিম ওয়ার্ক। জি। কেউ একজন যে করবে আর সেরকম না, সবাই মিলেই একটা ডিসিশন, একটা এগুলোর টিউমার স্যার বোর্ড মানে বসবে। এগুলোর আউটপুট আপনারা কিরকম পাচ্ছেন? মানে ক্যান্সার নিশ্চিত হওয়ার পরেও যখন আপনারা সার্জারি করছেন এবং রেডিও কেমোথেরাপি দিচ্ছেন, এটার আউটকাম কিরকম পাচ্ছেন স্যার? আউটপুট বিভিন্ন পেশেন্টের ক্ষেত্রে বিভিন্ন। যেমন অনেক পেশেন্ট আমরা দেখি যে হ্যাঁ 2 বছর থেকে 3 বছর ইউজুয়ালি সার্ভাইভ করে উইদাউট কমপ্লিকেশানে। আবার কোনো কোনো রোগী দেখা যাচ্ছে 10 বছর 12 বছর পরেও আমাদের কাছে আসে রোগীগুলো, দেখা যায় হ্যাঁ তারা হেলদি আছে, ভালো আছে, মানে কমপ্লিট কিওর হয়ে গেছে সে রোগীগুলো। জি। তার মানে কারো এরকম ক্যান্সার হয়ে গেলে আমরা তাদেরকে আশা দিতে পারি, আশান্বিত করতে পারি যে আপনি সঠিক চিকিৎসাটা গ্রহণ করলে আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। জি জি। জি, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা একটু বক্ষ সার্জারি বা থোরাসিক সার্জারি নিয়ে একটু আগ্রহী, আরও একটু জানতে চাই যে আপনারা যখন এই বুকের ভিতরের কোনো সার্জারি করেন, আপনারা আসলে মানুষ তো কাটাছেঁড়াকে ভয় পায় এবং এবং পুরো বক্ষ বিদীর্ণ করা হবে, কাটা হবে। আপনারা কোন দিক দিয়ে আসলে পেট মানে বক্ষকে কাটেন বা কোন দিক দিয়ে ইনসিশনগুলো দেন? ইনসিশনের বিভিন্ন লাইন আছে। এখন আমার রোগের পজিশন কোথায় সেটার উপর নির্ভর করবে। যেমন ইসোফেজিয়াল সার্জারি, যেটা আমরা এই পোস্টোল্যাটারাল থ্রাকোটমি বলি, পিছনের দিকে এই দুইটা রিবের মাঝখান দিয়ে আমরা কেটে ঢুকি, সেটা একটা। আর যদি আবার লাগে তখন আবার কখনো কোনো অ্যাবডোমিনে আর একটা ইনসিশন দেওয়া এটার জন্য। কিন্তু এমনি নর্মাল থ্রাসিক যে অপারেশন করি, ফুসফুসের অপারেশন, সেগুলোর জন্য আমরা পোস্টোল্যাটারাল বা ল্যাটারাল বা ইন্ট্রোল্যাটারাল ইনসিশন ইউজুয়ালি দিয়ে ঢুকি। সেক্ষেত্রে আমরা ইউজুয়ালি মিডলাইন ইনসিশন, যেটা কার্ডিয়াক সার্জারিতে এটা দিই না, কিন্তু এখানেও কার্ডিয়াক সার্জারিতে কিছু কিছু ইনসিশন দেওয়া হয়। যেমন যদি থাইমোমা বা থাইমিক টিউমার, যেগুলো মিডিল মেডিস্টিনাল টিউমার, যদি এখানে মিডলাইনে থাকে স্ট্রাকচারগুলো, তখন আমরা সেগুলো মিডলাইন স্টার্নোটমি সেগুলো করি। কিন্তু ইউজুয়ালি এগুলোর সংখ্যা কম। মেনলি আমরা থ্রাকোটমি, ল্যাটারাল থ্রাকোটমি বা পোস্টোল্যাটারাল থ্রাকোটমি মেনলি ইনসিশন দেওয়া হয়। জি স্যার। আরেকটা গুরুত্বপূর্ণ রোগ যেটা হয়তো আমরা আজকে খুব ডিটেলস কথা বলতে পারবো না, তারপর আপনার কাছে একটু জেনে নিই। ফুসফুসের ক্যান্সার তো আমরা অনেক রোগী দেখতে পাই এবং ফুসফুসের ক্যান্সার হওয়ার যে কারণগুলো রয়েছে, স্মোকিং থেকে শুরু করে, এগুলো এখন অহরহ। তো ফুসফুসের ক্যান্সার যদি কারো হয়ে যায় তখন তো তার বিভিন্ন সমস্যা, শ্বাসকষ্ট থেকে বিভিন্ন সমস্যা হয়। সার্জারির মাধ্যমে ফুসফুসের ক্যান্সার কি নিরূপণ করার সম্ভাবনা বা কীরকম আপনারা ফলাফল জি, পাচ্ছেন? সার্জারি আমরা ফুসফুসের ক্যান্সার প্রথমে স্টেজিং করি। স্টেজ আমরা বলি যে 3A পর্যন্ত যদি থাকে ক্যান্সারটা, তখন সার্জারি বলি। আর 3B থেকে স্টেজ 4, এগুলো রেডিওথেরাপি, কেমোথেরাপি, হরমোন থেরাপি, আদার যেসব থেরাপি আছে এই থেরাপিগুলো দেওয়া যায়। তো এই ফুসফুসের ক্যান্সারও যদি আর্লি স্টেজে করা যায় রেজাল্ট ভালো। খাদ্যনালীর ক্যান্সারের অপারেশনের ক্ষেত্রে একজন বক্ষ সার্জনের তথা থোরাসিক সার্জনের ভূমিকা কি? এখানে একজন থোরাসিক সার্জন অনেক ভূমিকা আছে। ভূমিকার ভিতরে সে প্রথমে একটা আমাদের টিউমার বোর্ড বসবে। টিউমার বোর্ডে ডিসিশন হবে যে কোন কোন সার্জারি বা এখানে রেডিওথেরাপি, কেমোথেরাপি কোনটা গুরুত্বপূর্ণ তার জন্য, ওই রোগীর জন্য। সেভাবে আমরা সার্জারি যদি তার জন্য গুরুত্বপূর্ণ হয় বা কিউরিটি ওরকম থাকে, কিউরেবল থাকে, তাহলে আমরা সার্জারির দিকে যাই। আর যদি না, আমরা দেখি যে নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি নিয়ে বা রেডিওথেরাপি নিয়ে সে যদি সার্জারিতে আসতে চায়, তাহলে আমরা সেভাবে টিম মেম্বার হিসেবে আমরা সেভাবে কাজ করতে পারি। আর সার্জারি যেটা, সেটা তো আমরাই করি এবং আমরাই কিভাবে সার্জারি করতে হয় ভিতরে যেভাবে আমাদের গাইডলাইন আছে, গাইডলাইন ফলো করে সেভাবে আমরা কাজ করি। গাইডলাইন এবং আপনাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আপনারা ঠিক করে নিয়ে থাকেন। আমরা স্যার যে বিষয়টা নিয়ে ভয় পাই, তথা যে কোনো মানুষই অপারেশন, সার্জারি এগুলোকে ভয় পায়, নিজের জন্য ভয় পায়, পরিবারের আপনজনদের, প্রিয়জনদের জন্য সার্জারিতে ভয় পায়। তো বক্ষ সার্জারি বা থোরাসিক সার্জারির অপারেশন চলাকালীন বা অপারেশনের জন্য কি কি ধরনের ঝুঁকি এবং জটিলতা রয়েছে? বক্ষ সার্জারিতে একটা বড় সার্জারি, সেখানে আমাদের লাং ফাংশন টেস্ট সেটা ভালো থাকা দরকার। কারণ আমরা এখানে এক ফুসফুস, যে আমরা যে অ্যানেস্থেটিস্ট ওনারা যারা দেন, এক ফুসফুসকে যেদিকে আমরা অপারেশন করি ওই ফুসফুসকে বন্ধ রেখে অপর ফুসফুসটা চালু থাকে। সেক্ষেত্রে একটা ফুসফুসের পুরো বডির লোড নিতে হয়। এই জন্য আমরা ফুসফুসের যে পরীক্ষা এটা করে থাকি। আর হার্টটাও একটু ভালো থাকা লাগে। হার্টের যাতে ইজেকশন ফ্র্যাকশন মোর দ্যান 40 বা 45 যদি থাকে, তাহলে মোটামুটি ভালো, তাহলে অপারেশন ইউজুয়ালি কোনো সমস্যা হয় না। যদি না তার ফিজিক্যাল ফিটনেস বা অ্যানেস্থেটিক যেসব ফিটনেস ওইসব পরীক্ষায় যদি সে উত্তীর্ণ হয়, তাহলে আমাদের সে অপারেশনের রেজাল্ট বা রেট এটা বেশ ভালো এবং ইনফেকশন খুবই কম থোরাসিক সার্জারিতে। অপারেশন এবং অপারেশন পরবর্তী
কি কি ধরনের জটিলতা হতে পারে? রোগীদেরকে নিশ্চয়ই আপনারা এটা আগেই বলে নেন যে এই ধরনের জটিলতাগুলো হতে পারে, কমপ্লিকেশন ইসোফেজিয়াল সার্জারির ক্ষেত্রে মেন যেটা ডিভাস্টেটিং কমপ্লিকেশন, খুব খারাপ কমপ্লিকেশন, সেটা হচ্ছে লিক। লিকেজ। যেহেতু আমরা দুইটা ক্যানেলের জোড়া লাগাচ্ছি, আমরা স্টোমাক এবং ইসোফেগাস খাদ্যনালী, এখানে যেহেতু আমরা জোড়া লাগাই দিই, এটা লিক হতে পারে এবং এটা লিক হলে সব কিছুতে বইয়ে বলে যে 50% মর্টালিটি, খুবই খারাপ এটা। মানে 50% ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি বেড়ে ঝুঁকি যায়। বেড়ে যায় লিক হলে। আর তাছাড়া ছোটোখাটো যেটা স্কিন ইনফেকশন, এগুলো হতে পারে। আর এই পেশেন্টের আরও কিছু প্রবলেম হয়, যেটা আমরা তো এটা অপারেশন করে স্টোমাকটাকে আমরা চেস্টে নিয়ে আসি, যেহেতু আমরা মাঝের একটা বড় অংশ কেটে টিউমারের কারণে কেটে ফেলে দিই, সেহেতু আমরা স্টোমাকটাকে চেস্টে নিয়ে আসি। সেক্ষেত্রে তাকে খাবার যে খায় এটার মডিফিকেশান লাগে, কিছু লাইফস্টাইল চেঞ্জ লাগে। লাইফস্টাইল চেঞ্জ, খাবার মডিফিকেশান, অল্প অল্প আমরা বলি যে ফ্রিকুয়েন্টলি খাবেন, অল্প অল্প খাবার খাবেন। তারপরে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেমন নামাজের ক্ষেত্রে আমরা বলি যে আমি যেভাবে সিজদা দিই আপনি ওভাবে দিবেন না, আপনি 2টা বালিশ বা 3টা বালিশের উপর সিজদা দিবেন, যাতে আমার ইসের বুকের সাইডটা যাতে একটু উঁচুর দিকে, মাথার সাইডটা যাতে একটু উঁচুর দিকে থাকে। এভাবে কিছু পরামর্শ দিই তাদেরকে। খাদ্যনালীর ক্যান্সার অপারেশনের পরে রোগীর খাদ্যাভ্যাস, তার জীবনযাপন এবং ফলো আপ সম্পর্কে যদি একটু বলতেন স্যার। খাদ্যাভ্যাসের ভিতর আমরা বলি যে ফ্রিকুয়েন্ট মিল, অল্প অল্প করে খাবে, বেশি করে খাবে জি। খাবার। আর কিছু কিছু খাবার আমরা বলি যে খাবে না, এবং খাবারগুলো একটু বেশি সিদ্ধ করে খাবে। তার ভিতর যদি শক্ত খাবার, যেমন গরুর মাংস, এটা খাবে না। যদি বেশি নরম হয় খেতে পারে। বেশি আঁশ জাতীয় খাবার যেমন কাঁঠাল, এগুলো কম খাওয়ার চেষ্টা করবে, তবে জুস বানায় খেতে পারবে। আস্ত কাঁঠালের একটা যেটা কোয়া বা আমরা বলি, ওটা সে খাবে না ওইভাবে। তারপরে সে যখন শুবে, আমরা যেটা বলি যে ঘুমানোর সময় 3 বালিশে আমরা বলি যে পিঠের নিচে একটা বালিশ আর ঘাড়ের নিচে, মাথার নিচে 2টা বালিশ, 3টা বালিশ দিবে, যাতে একটু প্রপ পজিশনে একটু শুতে পারে। কারণ এখানে কিন্তু স্প্রিংটার থাকে না আমাদের যে ইসোফেজিয়াল স্প্রিংটা, ওটা থাকে না। ফলে সে যে খাবারটা খাচ্ছে, ওই খাবারটা কিন্তু সরাসরি সে ট্রাকিয়াতে এসে আমাদের লাঙে চলে আসতে পারে। এই জন্য সবসময় হেড সাইড আপ রাখতে হবে, সেটা খাবারের যে আমাদের নির্দেশনা থাকে সেভাবে। আচ্ছা, আর স্যার এই রোগীগুলোর পরবর্তীতে, মানে এই রোগীদের ক্ষেত্রে পরবর্তী ফলো আপ আপনারা কিভাবে করে থাকেন? পরবর্তী ফলো আপ আমরা স্টিচ কাটি, সাধারণত দেখা যাচ্ছে 10-12 দিনে স্টিচ কাটি। তারপরে ফলো আপের ক্ষেত্রে বলি যে 1 মাস পরে সে আসবে, একটা কন্ট্রাস্ট ইসোফেগোগ্রাম নিয়ে আসবে। এসে আমরা তার গাট যে পারসিস্টেন্ট সব কিছু লিক নাই বা আদার কিছু নাই, যে এটা আমরা দেখি যে গাটের কন্টিনিউটি আছে। তারপরে আমরা তাকে বলি যে একটা অঙ্কোলজিস্ট তার সাথে দেখা করবে, ফার্দার যে চিকিৎসা অঙ্কোলজিস্ট সেই দিকে আগাবে সে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা খাদ্যনালী ক্যান্সার সম্পর্কে স্যার অনেকগুলো বিষয়ে আপনার কাছ থেকে জানতে পারলাম। আসলে আমরা এই বিষয়ে আরও কিছু পরামর্শ আপনার কাছ থেকে নেব। তার আগে আমরা একটু জানতে চাইবো যে যেহেতু ফুসফুসের ক্যান্সার নিয়েও আপনারা কাজ করে থাকেন, ফুসফুসের ক্যান্সার এটাও তো একটা বর্তমানে সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, অনেকের এই ধরনের রোগে আক্রান্ত হয়। এ ধরনের রোগী আপনারা কীরকম পাচ্ছেন এবং এই ফুসফুসের ক্যান্সার হওয়ার কারণগুলো কী কী রয়েছে? ফুসফুসের ক্যান্সার সারা ওয়ার্ল্ডেই নাম্বার 1 যে ক্যান্সার, সবচেয়ে বেশি ক্যান্সার হয় ফুসফুসের। আর ফুসফুসের ক্যান্সারের একটা প্রবলেম হচ্ছে, এই ক্যান্সারটা সাধারণত যখনই ধরা খায় অ্যাডভান্স স্টেজে ধরা খায়, আর্লি স্টেজে খুব কমই ধরা খায়, কারণ এটি পেইনফুল না, পেইনলেস ক্যান্সার। এবং এটা তো যেহেতু শরীরে একটা ক্যাভিটির ভিতরে থাকে, বাইরে থেকে দেখাও যায় না বা কোনো সোয়েলিংও হয় না। শরীর অন্যান্য অঙ্গ যেরকম হলে এটা সোয়েলিং হতে পারে, এটা সেরকম না। এই জন্য এটা সাধারণত একটু লেট স্টেজে ধরা পড়ে। আমরা যেটা বলি যে 5-10%, বাংলাদেশের প্রেক্ষাপটে 5-10% আর্লি স্টেজে ধরা পড়ে, আর বাদ বাকি 90-95% লেট স্টেজে ধরা পড়ে। সাধারণত ইফিউশন নিয়ে ধরা পড়তে পারে সে, অথবা আদার যে সব মেটাস্টেটিক ফিচার আছে, সেই মেটাস্টেটিক ফিচার নিয়ে সাধারণত আসে সেই টিউমারগুলা। মানে যখন ধরা পড়ে যায় ততক্ষণে ক্যান্সারটা বেশ অ্যাডভান্স হয়ে যায়, মানে অগ্রসর হয়ে ছড়া যায়, বডিতে অন্য জায়গায় ছড়ায় যায়। স্যার রোগীরা কীভাবে বুঝতে পারবেন যে ফুসফুসে ক্যান্সারের লক্ষণগুলো কী কী? লক্ষণের ভিতরে হচ্ছে কফ, কাশি আসে রোগীদের, কাশির সাথে প্রোডাক্টিভ স্পুটাম সেটা আসে, কাশির সাথে রক্ত আসতে পারে। তারপরে চেস্ট পেইন হতে পারে। তারপরে রোগীর অনেক সময় সুপ্রাক্ল্যাভিকুলার রিজন আমরা এদিকে বলি, যে এখানে সোয়েলিং নিয়ে আসতে পারে। সে বলতে পারে যে আমার এখানে ফুলে গেছে বা গোটা হয়েছে, এরকম বলে রোগীরা। এবং শরীরের অন্য জায়গাও হতে পারে, যেমন ব্রেন ম্যাটাস্টেসিস বা
লিম্বে বা চেস্ট ওয়ালে বিভিন্ন জায়গায় মেটাস্টিকের ফিচার যেটা সেরকম নিয়ে আসতে পারে। ফুসফুসে ক্যান্সার কারো হয়ে থাকলে এটা কনফার্ম করা হয় কীভাবে স্যার, ডায়াগনোসিস কীভাবে করা হয়? ডায়াগনোসিস বায়োপসি দ্বারা ডায়াগনোসিস কনফার্ম করা হয়। বায়োপসির ভিতর যদি এটা সেন্ট্রাল লিশন হয়, যেটা ব্রোঙ্কাস, ট্রাকিয়া বা এই রিজনে যদি থাকে সেন্ট্রাল এয়ারওয়েতে, তখন আমরা ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপি বা রিজিড ব্রঙ্কোস্কোপি, যেটা ব্রঙ্কোস্কোপি করে সেটা বায়োপসি ওখান থেকে নিয়ে ডায়াগনোসিস কনফার্ম করা হয়। আর যদি লেশনটা প্রিফেরিতে হয়, পেরিফেরি লেশনগুলো আমরা কোর কার্ড বায়োপসি যেটা বলি, সিটি গাইডেড কোর কার্ড বায়োপসি, সিটি গাইডেড কোর কার্ড বায়োপসি করে কনফার্ম করা হয়। এটা যে স্যার ক্যান্সারটা আমরা মানে কনফার্ম হই, নিশ্চিত হই যে এটা ক্যান্সার, শরীরে কতদূর পর্যন্ত এই ক্যান্সারটা বিস্তৃত বা ফুসফুসের কতদূর পর্যন্ত বিস্তৃত, এটা কীভাবে বোঝা যাবে স্যার? এটা সিটি স্ক্যান করলেই ফুসফুসের আমাদের চেস্টের যেটা সেটা মোটামুটি বোঝা যায় যে চেস্টের অন্য কোনো লোব ফুসফুসের বা অপোজিট লাং ইনভলভমেন্ট আছে কিনা, বা কোনো ভিতরের আদার স্ট্রাকচার ইনভলভমেন্ট আছে কিনা, চেস্ট ওয়াল ইনভলভমেন্ট আছে কিনা, এগুলো সিটি স্ক্যান অফ দ্য চেস্ট উইথ কন্ট্রাস্ট করলে আমরা বুঝতে পারি। আর আদার অর্গান ইনভলভমেন্ট বা ডিস্টাস মেটাস্টেসিস যেটা আমরা বলি, মেটাস্টেসিস আছে কিনা সেটা বোঝার জন্য আমাদের রেসপেক্টিভ রিজনের পরীক্ষা করতে হয়। যেমন অ্যাবডোমেনের আমরা আল্ট্রাসাউন্ড করতে পারি যে সেখানে লিভার ম্যাটস যদি থাকে ধরা খেতে পারে। আর যদি সুপ্রাক্রিয়াল লিম নোড সেগুলো আমরা পালপেট করতে পারি, পালপেট করে আমরা দেখতে পারি আছে। ব্রেন ম্যাটস আমরা দেখতে পারি ব্রেনের সিটি স্ক্যান বা এমআরআই করে। তো বোন ম্যাটস আমরা বুঝতে পারি বোনের স্ক্যান, বোন স্ক্যান যেটা আছে বোন স্ক্যান করে, এগুলো করে মোটামুটি আমরা বুঝতে পারি। স্যার আমরা ফুসফুস ক্যান্সার নিয়ে শেষ যে প্রশ্নটি আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে ফুসফুস ক্যান্সারের কারণগুলো কী কী এবং সেগুলোর প্রতিরোধ করা সম্ভব কিনা, হলে ফুসফুস ক্যান্সার প্রতিরোধের উপায় কী? কারণের ভেতর এক নম্বর কারণ স্মোকিং। তারপরে স্মোকিং তো প্রতিরোধ সম্ভব যদি আমাদের ইচ্ছা থাকে, সেটা অবশ্যই সম্ভব। আর তারপরে কারণ আছে বায়ু দূষণ, বিভিন্ন টাইপের দূষণ, যেটা দূষণ হচ্ছে ফুসফুস ক্যান্সারের কারণ। কারণ আমরা প্রতিনিয়তই ইনহেল করতেছি এই দূষিত বাতাস, সেই দূষিত বাতাস বিভিন্ন কেমিক্যাল যেগুলো থাকে সেগুলো ফুসফুসের উপর ইফেক্ট করে, এবং এই ইফেক্টের কারণেই ক্যান্সারের মেন কারণ যেগুলো। তাহলে স্যার এই কারণগুলো থেকে যদি নিজেদেরকে আত্মরক্ষা করা যায় তাহলে ফুসফুস ক্যান্সার থেকেও তো আত্মরক্ষা করার প্রতিরোধের একটা ব্যবস্থা আমরা যদি এই স্মোকিংটা বন্ধ করতে পারি, আমাদের পরিবেশ যেটা আছে বিশেষ করে ঢাকা শহরে যে অবস্থা দূষণ, চারিদিকে দূষণ, এই দূষণ যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে ফুসফুসের ক্যান্সারও মেজরিটি অনেকাংশে কমে আসবে ইনশাআল্লাহ। স্যার আমরা দেখতে দেখতে আমাদের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করছিলাম সেটি হচ্ছে খাদ্যনালীর ক্যান্সার। আমরা সেটা নিয়ে আপনার কাছ থেকে শেষ পরামর্শ নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। খাদ্যনালী ক্যান্সার নিয়ে স্যার আপনি আমাদেরকে অনেকগুলো পরামর্শ দিয়েছেন, এর অনেকগুলো কারণ এবং লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা আমাদেরকে আপনি ধারণা দিয়েছেন। আমরা আসলে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর এদিকে যেতে চাই। তো সেই প্রেক্ষাপট অনুযায়ী আমাদের খাদ্যনালীর ক্যান্সার প্রতিরোধ এবং দ্রুত শনাক্তকরণের জন্য দর্শকদের প্রতি আপনার কি পরামর্শ স্যার, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি বলেন? খাদ্যনালীর ক্যান্সার যদি আমরা প্রতিরোধ করতে চাই তাহলে আমাদের কজগুলো যে ক্যান্সার তৈরি করে খাদ্যনালীর, ওই কজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তার ভিতর আছে যে পান, তামাক, সুপারি, এগুলো বিরত থাকতে হবে। তারপরে স্মোকিং এবং অ্যালকোহল, এই দুটো জিনিসও খাদ্যনালীর ক্যান্সারের জন্য দায়ী সেটা। তারপরে আমাদের প্রিকেল ফুড যেগুলো আমরা বলি, সেই ফুডগুলো বা সল্টি ফুড, তারপরে সি সল্ট যেগুলো আছে এগুলো আমাদেরকে খাওয়ার বিরত রাখতে পারে। তারপরে কিছু ডিজিজ আছে যেমন ফাঙ্গাল কন্টামিনেশন অফ ফুড যদি থাকে, সেই ফুডগুলো আমরা খাওয়া থেকে বিরত থাকতে পারি। এগুলো বিরত থাকলে আমাদের এই ক্যান্সারের ঝুঁকিটা অনেকটাই কমে যাবে। আর তারপরেও যদি হয় সেগুলো যদি আর্লি আমরা চিকিৎসা করতে পারি, এবং আমাদের বয়স যখন 40 বা 40+ হয় তখন যদি আমরা রুটিনলি সেরকম প্রোটোকল দাঁড়াইতে পারি বাংলাদেশে, যে হ্যাঁ আমরা প্রতি 1 বছর পর পর বা 2 বছর পর পর একটা এন্ডোস্কোপি করব, তাহলে এটা আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ট্রিটমেন্ট এবং প্রতিরোধ একসাথে মিলে সব কিছু করা সম্ভব। অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমাদের দর্শকদের প্রতি আপনার আর কোনো বিশেষ পরামর্শ আছে কিনা, যদি থাকে আপনি শেষ মিনিটে বললে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করবো ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, হেলদি লাইফ পালন করুন। আর অভ্যাস, যেটা মানুষের অভ্যাস, আমি মনে করি প্রত্যেকটা রোগের জন্য একটা কারণ। এই বাজে অভ্যাস যেগুলো মানুষের আছে, যেগুলো খারাপ খাবার বা স্মোকিং বা অ্যালকোহল, এই যে বেটেল নাট, এগুলো আসলে কোনোটাই মানুষ ইচ্ছা করলে সবগুলোই না খেয়েও পারে। অনেকেই খায় না, কিন্তু তাদের কোনো কিছু কিন্তু খারাপ যে কোনো কিছু হচ্ছে তা না।
বরং তারাই বেটার আছে। অতএব আমরা যদি এই খাবারগুলো, এই অভ্যাসগুলো ত্যাগ করতে পারি, তাহলে আমরা আশা করি যে সুস্থ লাইফ এবং হেলদি লাইফ আমরা মেনটেন করতে পারি। থ্যাংক ইউ দর্শক, এবং প্যানভিশন টিভির সবাইকে ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ স্যার, আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য, এবং খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ আপনি আমাদেরকে আজকে দিয়েছেন। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা, কৃতজ্ঞতা প্যানভিশন টিভির পক্ষ থেকে। আপনাদের ভালোবাসায় প্যানভিশন টিভি এগিয়ে যাচ্ছে আমাদের শরীর ও মন অনুষ্ঠান দেখতে দেখতে আমরা আজকে 247তম পর্বটি পালন করলাম। 247তম পর্বটিতে আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আমাদের শরীর সুস্থ থাকা, বেঁচে থাকা সকলের জন্যই কাম্য, এবং এই বেঁচে থাকার জন্যে, সুস্থ থাকার জন্যে আমাদের সকলেরই সচেতনতা প্রয়োজন। দর্শক, আজকে খাদ্যনালী এবং ফুসফুসের ক্যান্সার সংক্রান্ত যে আলোচনাগুলো হলো এবং যে কারণগুলোকে নিয়ে আসা হয়েছে, সবগুলোই কিন্তু প্রতিরোধযোগ্য কারণ। দর্শক, আসুন না আমরা সকলেই নিজেকে একটু ভালোবাসি, নিজের পরিবারকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, নিজেরা এই ধরনের জটিল রোগ থেকে বেঁচে থাকার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি, রোগ আহ্বানকারী উপাদানগুলো থেকে নিজেদেরকে বিরত রাখি, বিশেষত ধূমপান, পান সুপারি এবং অ্যালকোহল, মাদক দ্রব্য, এগুলো থেকে বিরত থাকা নিজের জন্য যেমনি ভালো, অর্থনৈতিক দিক দিয়ে ভালো, পরিবারের জন্য ভালো, সর্বোপরি আমাদের দেশ এবং সমাজের জন্য ভালো। দর্শক, আসুন আমরা সকলেই সচেতন হই, ভালো থাকি, দুরারোগ্য, মরণ, ব্যাধিগুলো থেকে আল্লাহ আমাদের সকলকেই হেফাজত করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।